বাংলাদেশের জ্বালানি যে তেলের 65 থেকে 70% আমদানি নির্ভর, তো নিশ্চয়ই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে একটা বড় এফেক্ট সেখানে পড়বে। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে মানে দাম বেড়ে গেছে, 10% বেড়েছে। প্রথমত এত দ্রুত কেন দাম বাড়লো, এখনই কেন দাম বাড়লো, আর এই সংকটের ক্ষেত্রে তাহলে সরকারের কি করণীয় আপনার কি মনে হয়? এখন নতুন সরকার 2 সপ্তাহের বেশি সময় এখনো হয়নি। তারা এখনো বুঝে ওঠার চেষ্টা করছে যে কোন জায়গাগুলোতে কি পজিশনসগুলোতে তাদের মতো করে কিভাবে তাদের যে পলিসি এজেন্ডা এইটার মধ্যে দিয়ে কিভাবে সীমিত যে টানাপোড়েন আছে সেখান থেকে ম্যানেজ করবে। এর মধ্যে খাড়ার ঘা যেটা আসলো এই যুদ্ধ, নিঃসন্দেহে এইটার যে ইম্প্যাক্ট সেটা এটা মারাত্মক হোঁচট আমি মনে করি। সেই জায়গায় এই যে বাজারের মানুষ যে তেল বাড়িয়ে দিল, এইটা যদি আমি বলি যে একেবারে এটা বাংলাদেশিদের তেল ব্যবসায়ীদের দোষ, তাদের স্বভাবে এইটা, সেটা একেবারেই মানে বলতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা এই টেন্ডেন্সি আমরা যুক্তরাষ্ট্রেও দেখেছি, রাইট? যুক্তরাষ্ট্রেও যখন এরকম যুদ্ধ কিছু হয়, হঠাৎ করে তেলের দাম ইউক্রেনে যখন যুদ্ধ লাগলো একদম সময়ের আগেই, সুতরাং এটা ব্যবসায়ী সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা দিয়ে, কিন্তু যেটা হয় রাষ্ট্রকে একটু অ্যাগ্রেসিভ মেজার নিতে হয় আর কি। এখন রাষ্ট্র অ্যাগ্রেসিভ মেজার নেবে কিনা, ব্যবসায়ীদেরকে হুমকি দিবে কিনা সেটা দেখার বিষয় না। কিন্তু ব্যবসায়ীদের হুমকি দিয়ে তো আমদানি বাড়াতে পারবে না, আমদানি তো প্রণালী যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আমি রতন ভাই যেটা বললো আমি একটু স্কেপটিক্যাল যে এইটা খুব বেশি দিন চলবে না, এইটা আমি মনে করি আর কি। কেন মনে করি, তার কিছু ক্যালকুলেশন আছে যে ইরানের বাদবাকি জায়গায় আমি একমত যে যুক্তরাষ্ট্র তার যে বৈশ্বিক মাতব্বরি এবং চীন এবং অন্যদেরকে সাহায্য রাখতে যে ইরান মাথা তুলে দাঁড়ানোর মতো যে একটা শক্তি ছিল সেটাকে ভেঙে ফেলতে চাইছে। এখন ভেঙে ফেলতে চাইছে, এবং আমি কেন বলছি যে এটা বেশি দিন চলবে না, তার একটাই কারণ, সেটা হলো যে ইরান কার্যত কাগজে বাঘ। এখন উনি যেটা বললেন তার হিস্ট্রি আছে, পার্সিয়ান এডুকেশন আছে, তার সোসাইটি আছে, কিন্তু সেই সোসাইটিটাও কি আমরা বলতে পারি যে এই সোসাইটি একক একদম মানে এক বাক্যে এক সরকারের অধীনে থাকবে, কিংবা সেই সরকার যা বলছে মেনে নিচ্ছে না? ইরানের মধ্য থেকেও একটা অংশ চাইছে যে এই সরকারের পতন হোক, এবং সেই অংশটা কম না, অনেক বড়। সিভিল সোসাইটি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ওয়ান। এর সাথে যেটা যোগ হয়েছে যে ইরান তো তার নিজস্ব বন্ধু বলাই বলতে কিছু রাখতে পারেনি, এমনকি যুক্তরাষ্ট্রের চাপে রাখতে পারেও নেই। তো কাতার বলেন, টার্কি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বলছেন যে ইরানের এই হামলা আনএক্সেপ্টেবল। অর্থাৎ ইরানকে যদি যুদ্ধ করতে হয়, যুদ্ধ চালাতে হয়, তাকে তো তার এই বলয়ের সামর্থ্য লাগবে। পাকিস্তান একদম এগেনস্টে, ইরানের এগেনস্টে খেলছে, কারণ সে পাকিস্তানের যে গভর্নমেন্ট একটা ট্রাম্পের পাপেট হিসেবে তারা আবির্ভূত হয়েছে। এর বাইরে যাদের সামর্থ্য আছে ইরানকে সমর্থন দেওয়ার কেউ তো নাই। আপনি দেখেন রাশিয়া, পুতিন, সহজ বাংলা ভাষায় উনি মাটিতে ঢুকে গিয়েছেন। না, রাশিয়া কিন্তু ইরানের পক্ষে দাঁড়িয়েছে। রাশিয়া ইরানের পক্ষে দাঁড়ানো আর রাস্তার ফকির আমার পক্ষে দাঁড়ানো দুইটা ভিন্ন, মানে একই রকম আমি মনে করি। যে রাশিয়া তো নিজেই একেবারেই বিধ্বস্ত একটা, তারা ইউক্রেনের যুদ্ধে যে তাদেরকে দীর্ঘমেয়াদে তাদের শক্তি সামর্থ্য সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, তারা একটা বিবৃতি দিতে পারে এবং সেটা দিচ্ছে। চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু চীনের এই মুরদ বাংলা ভাষায় নেই যে তার একটা বন্ধু রাষ্ট্র কোথাও আক্রান্ত হলে, কিংবা তার প্রতি ডিপেন্ডেন্ট কোনো রাষ্ট্র আক্রান্ত হলে তার পাশে যে দাঁড়াবে। কেননা চীনের ইকোনমিক সক্ষমতা প্রুভেন, কিন্তু তার সামরিক সক্ষমতা প্রুভেন না। এটা কোথাও প্র্যাকটিস হয় নাই, পরীক্ষার সম্মুখীন হয়নি। সুতরাং কার ভরসায় ইরান এই যুদ্ধ চালিয়ে নিবে? বরঞ্চ তারা যেটা করবে, একটা পাপেট গভর্নমেন্টকে মেনে নিবে অভ্যন্তরে, এবং যেই গভর্নমেন্ট ডেমোক্রেসির প্রমিস করবে, দুদিন পরে নির্বাচনের প্রমিস করবে। সুতরাং আমি মনে করি না যে এই যুদ্ধ আমেরিকার সাথে কিংবা ইসরায়েলের সাথে যুদ্ধ, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ সেটাই চাই, কিন্তু এই যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো সক্ষমতা ইরানের আছে বলে আমি মনে করি না।